আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাস হচ্ছে লিস্ট অফ হেডিংস, যেগুলো হচ্ছে আইএলটিএস এর স্টুডেন্টরা মানে রিডিং এ ভয়ের একটা অন্যতম কারণ হচ্ছে লিস্ট অফ হেডিং। মানে অনেকে প্রে করে যায় যাতে আমার পরীক্ষায় যাতে কোনোভাবে লিস্ট অফ হেডিংস না আসে, এটা পারি না। কিন্তু এই মিসকনসেপ্টটা আজকে দূর করে দিব। আজকে ওই জেনেরিক ওয়েতে না, যেভাবে মানুষ দেখা যায় 3 লাইনে পাওয়া যায়, 4 লাইনে পাওয়া যাবে, ওই রকমের না। বাট কিভাবে পানির মতো সলভ করবেন, অবশ্যই সাস্টেনেবল ওয়েতে, অবশ্যই একটু বুঝতে হবে, ঠিক আছে? তো ওইটা আজকে দেখাবো, ঠিক আছে? কোনো সস্তা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও না, এটা হচ্ছে সাস্টেনেবল ওয়ে। আপনি এইটা দেখে যদি আমার সাথে করেন, তাহলে আপনি আরও 10টা সলভ করতে পারবেন। মানে এফোর্ট তো লাগবে, এফোর্ট আপনার দিতে হবে, ঠিক আছে? তো ওইভাবে শিখবো। আপনাদের অনেক ভাইয়েরা আছে, আপনাদের দেখাবে যে 3 লাইনে থাকে লিস্ট অফ হেডিংসটা 3 লাইনে হিসাবে মিলাইতে হয়, 4 লাইনে মিলানো যায় না, 5ম লাইনে পাওয়া যায় বা 6ষ্ঠ লাইনে পাওয়া যায় না। ওই রকমের বিএস বা বুলশিট আমরা বলবো না, আমরা সাস্টেনেবল ওয়েতে শিখবো। আমরা পড়ে বুঝবো, তারপর করব, ঠিক আছে? আর আমি লিস্ট অফ হেডিং কথাটা বুঝিয়ে দিতে চাই। হোয়াট ডাজ দ্যাট মিন বাই লিস্ট অফ হেডিং? লিস্ট অফ হেডিং মানে হচ্ছে কোনো একটা বডি অফ টেক্সটকে আপনি কি বলতে পারেন? একটা প্যারাগ্রাফ বলতে পারেন। একটা প্যারাগ্রাফের যেটা হচ্ছে হেডিং হওয়ার যোগ্য, যেটা হচ্ছে একটা প্যারাগ্রাফের শিরোনাম, তো ওই শিরোনামটাই হচ্ছে হেডিং। তো আপনার একটা পুরো প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করবে ওই হেডিংটা। তো এটা হচ্ছে এত বড় একটা ক্রুশাল। আর রিডিংয়ে আন্ডারস্ট্যান্ডিং 2 রকমের, একটাকে বলে লোকাল আন্ডারস্ট্যান্ডিং, আরেকটাকে বলে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে পুরো প্যাসেজে কি মেসেজ দিচ্ছে, পুরো একটা প্যারাগ্রাফে কি মেসেজ দিচ্ছে। আর লোকাল আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সে আপনাকে বলতেছে যে অস্ট্রেলিয়ার পপুলেশন ডেন্সিটি ধরেন যে 400-300, এটা হচ্ছে একটা লোকাল আন্ডারস্ট্যান্ডিং। বাট গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি পুরো প্যাসেজটা পড়বেন, পুরো প্যাসেজটা পড়ে আপনি কতটুকু বুঝলেন, মানে কি বুঝলেন, এটা থেকে আপনি কি নতুন কি নলেজ পাইলেন, ঠিক আছে? তো ওইটা এই টেস্টের দ্বারা, এই প্রশ্ন টাইপ দ্বারা আপনাকে জাজ করা হয় যে আপনার হচ্ছে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং কত, ঠিক আছে? তো আজকে একেবারে পানির মতো করে কিভাবে সলভ করা যায় আমি এইটা দেখাই দিব, ঠিক আছে? তো শুরুতে আমি যেটা করি, আমার রিডিংয়ের ক্লাস আপনি যদি আগে দেখে রাখেন, তো শুরুতে আমি হচ্ছে টাইটেল বা হেডিং আর হচ্ছে সাব হেডিং, এই দুইটা আমি পড়ে নিই। পড়ে আমি বুঝি যে আমি আসলে কি পাইতে যাচ্ছি। আমি পুরো প্যাসেজটা পড়ে আমি কিছু জ্ঞান শিখবো। আমি শুধু এইটা সলভ করা আমার পারপাস না। আমার পারপাস হচ্ছে আমি যখন ধরেন আপনারা হচ্ছে ইনডিড ইংরেজি শিখবেন, আপনারা যখন ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে যাবেন, তখন আপনাকে কিন্তু ইউরোপিয়ানদের সাথে নেটিভ, ওদের ইংলিশ ওদের তো মাদার টাং, তাই না? তো ওই ভাষাটা মানে ওদের সাথে আপনার কম্পিট করতে হবে, ওদের সাথে আপনাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে, তাই না? ওই রকমের চিন্তা ভাবনা করতে হবে, শর্ট টার্মে না, লং টার্মে। তো একটা প্যারাগ্রাফ পড়ে আপনি বুঝে তারপর অ্যান্সার করবেন। এটাই, আপনি এখান থেকে জ্ঞান সংগ্রহ করবেন, অ্যান্সারও করবেন, ঠিক আছে? তো দেখেন, প্রথমে আমি যদি দেখি এটা কি আছে, দ্য স্টিম কার, ঠিক আছে? স্টিম শব্দটা অনেকে না জানতে পারি। স্টিমটা কি? স্টিমটা হচ্ছে একটা টেকনোলজি। বর্তমানে যে গাড়িতে যে টেকনোলজিটা ব্যবহৃত হয় ওইটা না, ওই স্টিম কারটা হচ্ছে স্টিম বা বাষ্প চালিত ইঞ্জিন, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এসেছিল। ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল 1800 ইয়ার্সের দিকে, সালের দিকে, যেটা হচ্ছে 1760-70-এর দিকে। তো ওই ইঞ্জিনটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটাইছিল। তো একটা রেভলিউশনারি ইঞ্জিন সম্পর্কে আমরা জানতে যাচ্ছি, ঠিক আছে? তো ওই ইঞ্জিন দিয়ে কিভাবে গাড়ি বানানো যায়, গাড়ি বানানো হয়েছিল, বা গাড়ি কিভাবে বানানো যায়, বর্তমানে এই টেকনোলজি ব্যবহার করা যাবে কিনা, নাকি এটার সাথে আরও সফিস্টিকেটেড কিছু থাকবে। অবশ্যই সফিস্টিকেটেড কিছু আছে। আপনারা অলরেডি জানেন যে ওয়েল অ্যাওয়ার্ড যে এখন ইলেকট্রিক ভেহিকেল আসতেছে, তাই না? ইভি ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে? ইলন মাস্ক এটার একটা অন্যতম পায়োনিয়ার, ঠিক আছে? তো এটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং শেষ, আমরা এখন বুঝে গেছি যে আসলে আমরা কি পেতে যাচ্ছি। এখন আমি কি করব? এখন আমি চলে যাব লিস্ট অফ হেডিংসে। হেডিংসটা হচ্ছে প্রত্যেকটা বুঝে মানে কি বলতে চাচ্ছে, আর আমি প্যাসেজে কি পাবো, ঠিক আছে? এখানে বুঝবো, ওখানে গিয়া আবার দেখব। তো প্রথমে দেখি আমি লিস্ট অফ হেডিংস, ঠিক আছে? প্রথমে দেখেন আই নাম্বারটায় কি আছে, এ পিরিয়ড মানে কি? একটা নির্দিষ্ট সময় 7 দিন 2 দিন, ঠিক আছে? একটা পিরিয়ড ইন কোল্ড, বা পিরিয়ড বলতে কিছু সময়ও হতে পারে, কয়েক ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 20 মিনিট, ঠিক আছে? একটা পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস, ঠান্ডা কোনো একটা অবস্থাতে রাখা, বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসিস্ট। মানে এটা দ্বারা আমরা
বুঝতেছি যেটা সেটা হচ্ছে টেকনোলজিটা কোনো একটা কোল্ড কন্ডিশনে রেখে দেবে বিফোর টেস্টিং, ওটাকে টেস্ট করে দেখবে আসলে এটা কতটা ইফেক্টিভ, ঠিক আছে। এরপরে কি আছে পরেরটা, মানে এটা কোনটার সাথে আসবে আমরা পরে মিলাবো। এরপরে দেখি মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার। মার্কেটিং ইস্যুস কি? মার্কেটিং হচ্ছে বিপণন, মার্কেটিং করা কোনো কিছু, ফেসবুকে মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে, আপনার এই শব্দের সাথে পরিচিত। তো এটা হচ্ছে ইস্যুসটা কিভাবে একটা মানে ব্যর্থতার দিকে গেল, মার্কেটিং ভালোভাবে হয় নাই বা ব্যর্থ হয়ে গেছে পণ্য, ঠিক আছে। এইটা কোন প্যাসেজে আছে আমরা এটা দেখবো। আর তারপর কি আছে, গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। মানে গুড অ্যান্ড ব্যাড কি? গুড অ্যান্ড ব্যাড বলতে আমি বুঝি যে পজিটিভ এবং নেগেটিভ। আরও যদি করি সিনোনিম করি তাহলে কি হবে, এটা স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, প্রোজ অ্যান্ড কনস, মানে এই শব্দগুলো কিন্তু আপনার মাথায় থাকতে হবে। এই গুড অ্যান্ড ব্যাড কিন্তু আপনি কখনোই পাবেন না, কোথায় পাবেন না, যে আপনার যে আছে আপনার যে প্যাসেজটা আছে ওখানে সরাসরি গুড অ্যান্ড ব্যাড পাবেন না, বাট এরকমের থাকবে যে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড বা বেনিফিট, একটু লিমিটেশন, শর্টকামিং, এইসব শব্দ কিন্তু থাকবে। তো ঠিক আছে, তো দেখি এটা বলতেছে স্টিম টেকনোলজির যে গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস আছে আর পাসড অন মানে কি, এটা ভালো মন্দ মিলাইয়াই হচ্ছে আমাদেরকে এটা নিয়েই চলে যেতে হবে, এটা দিস ইজ দ্য ফিউচার। ইলন মাস্ক বলে না, ইলেকট্রিক ভেহিকেল ইজ দ্য ফিউচার, আমাদের কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে। তো এরপরে এরপরে কি আছে, আ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে। এটা কিন্তু আপনার একটা আইকিউ রিলেটেড প্রশ্ন, আপনার বর্তমানে আমাদের সমস্যা কি, আমাদের পৃথিবীর সমস্যা কি। আপনাকে যদি আমি প্রশ্ন করি বর্তমান পৃথিবীর সমস্যা কি, কী কী সমস্যা, আমাদের ক্লাইমেট চেঞ্জ একটা সমস্যা, ক্লাইমেট চেঞ্জের সাথে যে গ্লোবাল ওয়ার্মিং এটা সমস্যা, সি লেভেল রাইজ, এগুলো সব ক্লাইমেট চেঞ্জের সাথেই। আর কি হতে পারে, যে হ্যাবিটেট ডিস্ট্রাকশন, ডিফরেস্টেশন, ফরেস্ট কমে যাচ্ছে, ফরেস্ট কেটে কেটে আমরা চাষাবাদ করতেছি, বাড়িঘর বানাইতেছি, রেল লাইন বানাইতেছি, বিদ্যুৎ কেন্দ্র বানাইতেছি, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে, তাই না। তো এইটা করছি, তো এগুলো হচ্ছে আমাদের বর্তমানের ওয়ার্ল্ডের একটা প্রেসিং ইস্যু। আরেকটা ইস্যু আছে যেটা হচ্ছে ওয়ার। এখন কিন্তু যুদ্ধটা মিডল ইস্ট বলেন বা ইউরোপ বলেন সবখানে কিন্তু ওয়ার ছড়াই যাবে এরকমের মনে হচ্ছে, তাই না। তারপরে আপনি যদি অন্যদিকে তাকান তো অনেক সমস্যা আছে পৃথিবীর, বাট এখানে টেকনোলজি যেহেতু এটা সলভ করবে হয়তো ওই রকমের কিছু একটা সমস্যা, যে কোনো এনভায়রনমেন্টাল কোনো সলিউশন পাওয়া যায় কিনা, ঠিক আছে। তো একটা পসিবল সলিউশন হতে পারে কোনো একটা ইস্যুজের, ঠিক আছে। তো দেখি ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স, মানে কোনো একটা পণ্য ফার্দার ইমপ্রুভমেন্ট করলো, ধরেন একটা পণ্য শুরুর দিকে তো ভালো থাকবে না, ওয়েল ডেভেলপ থাকবে না, ধীরে ধীরে উন্নতি হবে, গ্র্যাজুয়াল এভলিউশন হবে, বিবর্তন হবে, ঠিক আছে। তো একটা ভালো পর্যায়ে যাবে। তো এটা কি বলতেছে, ফার্দার ইমপ্রুভমেন্টটা বেশি পরে ইমপ্রুভমেন্ট করার ফলে কি হলো, কমার্শিয়াল অর্ডার্স, মানে বাণিজ্যিক যে অর্ডারগুলো আসতে থাকলো, যে আমাদেরকে দেন পণ্যটা তো ভালো, মানে অন্যান্য ওয়াইড স্কেলে সবাই কিনতেছিল, ঠিক আছে। এরপরে দেখি পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দ্য কোয়াইট ক্লিন অ্যান্ড ফাস্ট ভেহিকল। পজিটিভ পাবলিসিটি মানে কি, ইতিবাচক প্রচারণা হতে পারে, যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খুবই ভালো, এটা হচ্ছে মানে এটা খুব এফিশিয়েন্ট, এটা স্মার্ট টেকনোলজি, এটা হচ্ছে কার্বন নিউট্রাল বা কার্বন ইমিশন করে না, অনেক কিছু হতে পারে না। অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন অ্যান্ড ফাস্ট ভেহিকেল, ফর দিস কোয়াইট মানে হচ্ছে শান্ত, কোনো শব্দ করে না, ফাস্ট তো বুঝি, আর ক্লিন বলতে এখানে পরিষ্কার না, ক্লিন বলতে বোঝাচ্ছে যে যেটা হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষতি করে না, যেটা আমরা বলি না ক্লিন এনার্জি বলতে আমরা কি বলি, যেটা হচ্ছে ফসিল ফুয়েল থেকে হয় না, যেটা হচ্ছে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করে না, ঠিক আছে। এরপর 7 নম্বরে যায়, এখানে কি আছে, এখানে আছে আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, মানে কাস্টমাররা আপনার একটা পণ্য কিনলো, পরে দেখলো যে না আমি হতাশ, কি পণ্য কিনলাম, মানে আমার টাকাটাই নষ্ট, এরকম মনে হতে পারে না কাস্টমারদের। তো এটা এরপরে 8 নম্বরে কি আছে, বেটার অপশন দেন দি স্টিম কার অ্যারাইজেস, মানে এই যে স্টিম কার, এটা বললাম যে অনেক ওল্ড টেকনোলজি, ঠিক আছে, ওল্ড টেকনোলজি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় হয়েছে, মানে এগুলো কিন্তু আপনি প্যাসেজে পাবেন, এটা হচ্ছে বেসড অন আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার একটুখানি নলেজ আছে না মানে আউটসাইড ওয়ার্ল্ড সম্পর্কে, তো ওইখান থেকে আমি বলতেছি, ঠিক আছে। তো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে আপনারা অনেক জানবেন অবশ্যই, আমাদের স্কুল কলেজে ছিল, তো ওইখান থেকে আপনারাও জানবেন, অনেকে ওই চ্যাপ্টার স্কিপ করতে পারে, এই জন্য হয়তো জানেন না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নলেজ থেকে বলতেছি। তো এই নলেজগুলো আপনার যদি এই এক্সট্রা নলেজ, এই আইকিউ থাকে, তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন। অনেক ইংরেজি ভালো পারে, বাট হচ্ছে এই আইডিয়াগুলো নাই, তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। বোথ আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপরে কি বলতেছে, একটা ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস হবে, আর শেষেটা বলতেছে বেটার অপশন দ্যান স্টিম কার অ্যারাইজেস, মানে স্টিম কারের চাইতে বেটার অপশনটা উদীয়মান হইল,
আসলো মার্কেটে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ 1-এ। এখানে দেখেন প্রশ্নগুলো দেওয়া আছে 14তে প্যারাগ্রাফে, 15তে প্যারাগ্রাফ বি। একটা করে প্যারাগ্রাফ পড়বো, একটা করে হেডিং এখান থেকে মেলাবো, ঠিক আছে। তো আর ইউ রেডি? আমি জানি আপনারা রেডি হয়ে আছেন, আপনারা খাতা কলম নিয়েই হয়তো বসেছেন। তাহলে চলেন আমরা এখন দেখে দেখে সলভ করি, এক একটা প্যারাগ্রাফ পড়ে বুঝবো, সলভ করব। আমি বলবো না যে 3 লাইনে আছে, প্রথম লাইনে থাকবে না, পঞ্চম লাইনে থাকবে, পঞ্চম লাইনে থাকবে না, অষ্টম লাইনে থাকবে। এটা হচ্ছে টোটালি হর্সশিট, বুলশিট। তো এটা হচ্ছে অনেক নেগেটিভ শব্দ, বাট এটাই আমার কাছে মনে হয়েছে, এটা ছাড়া আর কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নাই ওগুলা, ওই টিউটোরিয়ালগুলো। কারণ ওগুলো আপনাকে কিছু শেখায় না, আপনাকে বলে দেখেন এই যে 3 নাম্বার লাইনে ধরতে পারলাম, মানে আপনি হচ্ছে মাছ ধরেছেন, তারপর হচ্ছে মাছটা সংরক্ষণ করছেন কোনো একটা অ্যাকুয়ারিয়ামে, তখন বলতেছেন দেখেন এই যে এইভাবে মাছ ধরতে হয়, মানে রেডিমেড মাছ আপনার অ্যাকুয়ারিয়াম থেকে বা ধরে দেখাই দিবে যে যেভাবে মাছ ধরতে হয়, ওইভাবে না, কিন্তু আপনাকে হচ্ছে বনে যায়, সুন্দরবনে গিয়ে মাছ ধরতে হবে, ঠিক আছে। অ্যাডভার্স সিচুয়েশন, এক্সাম হলটা কিন্তু একটা অ্যাডভার্স সিচুয়েশন। ওখানে আপনি যদি না বুঝেন, আপনি 3য় লাইনে যায় হাত দিবেন, দেখবেন যে ওখানে মাছ থাকে, ওখানে আছে বাঘ, তো আপনার বিপদ হয়ে যাবে। তো এখন যাই আমরা একটা করে প্যাসেজ পড়বো এবং হচ্ছে সলভ করব, ঠিক আছে। সো দেখেন এই নাম্বারে কি বলা আছে, হোয়েন প্রিমিটিভ অটোমোবিলস কি, যেগুলো হচ্ছে অটোমেটিকলি চলে বলতে ড্রাইভারলেস না, বাট হচ্ছে ইঞ্জিন দ্বারা চলে, ঠিক আছে। আর অটোমোবিলসের আগে কি ছিল, অটোমোবিলসের আগে ছিল হচ্ছে যেটা ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ঠিক আছে। When primitive automobiles first began to appear in the 1800s যখন অ্যাপিয়ার হওয়া শুরু করলো, their engines were based on steam power, তখন তাদের ইঞ্জিনটা বানানো হতো স্টিম টেকনোলজি দ্বারা, স্টিম বাষ্পীয় যে প্রযুক্তি ছিল ওটা দ্বারা বানানো হতো। Steam had already enjoyed a long and successful career in the railways, কি বলতেছে, had successfully enjoyed a long, একটা দীর্ঘ এবং একটা সফল ক্যারিয়ার, মানে এই স্টিম ইঞ্জিনের ক্যারিয়ার, বা ওখানে হচ্ছে অনেকদিন লাস্ট করছে কোথায়, রেলওয়েতে, ঠিক আছে, রেলওয়েতে। সো ইট ওয়াজ অনলি ন্যাচারাল দ্যাট, মানে এটা স্বাভাবিক ছিল, ইট ওয়াজ অনলি ন্যাচারাল বলতে এখানে প্রাকৃতিক বোঝাচ্ছে না, এটা ন্যাচারাল বলতে বোঝাচ্ছে কি স্বাভাবিক, এটা স্বাভাবিক ছিল, ঠিক আছে, ন্যাচারাল। দ্যাট টেকনোলজি ইভলভড ইনটু আ মিনিয়েচারাইজড ভার্সন হুইচ ওয়াজ সেপারেট ফ্রম দ্য ট্রেন্স। তো টেকনোলজিটা ইভলভ করতেছে, একটা দেখেন সবসময় আমাদের যখন কম্পিউটার আসছিল তখন একটা বিশাল সাইজের জায়ান্ট সাইজের ছিল না, এখন এটা ছোট্ট একটা চলে আসছে। তো ওইটাই আর কি, মানে এই স্টিম ইঞ্জিনটাও শুরুতে বিশাল ছিল, পরবর্তীতে মিনিয়েচারাইজড ভার্সন হয়েছে, ছোট একটা ভার্সন হয়েছে, হুইচ ওয়াজ সেপারেট ফ্রম দ্য ট্রেন, যেটা হচ্ছে ট্রেন থেকে পৃথক ছিল। বাট দিজ আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ, মানে এই যে আর্লি কার বলতেছে স্টিমসের যে স্ট্রেংথ ছিল, পজিটিভ উইকনেস ছিল যেটা হচ্ছে নেগেটিভ সাইড, আর হচ্ছে পজিটিভ সাইড ছিল, এটা থেকে কিছু ইনহেরিট করে আসছে। ইনহেরিট করা মানে কি, কোনো কিছু পাওয়া, যেমন আপনি আপনার পিতামাতার থেকে গাড়ি পাইতে পারেন, বাড়ি পাইতে পারেন, ঠিক আছে, বা আপনার দাদুর সম্পদ পাইতে পারেন, নানার সম্পদ পাইতে পারেন, ঠিক আছে, এগুলাকে বলে হলো ইনহেরিটেন্স, আপনি হচ্ছে ইনহেরিট করতেছেন কোনো কিছু, ঠিক আছে। এরপরে আমি যদি যাই, এরপরে কি আছে, দ্য বয়লার হ্যাড টু বি লিড বাই হ্যান্ড। বয়লার কি, বয়লার মুরগি না, বয়লার হচ্ছে ইঞ্জিনের একটা পার্ট, এটা ইঞ্জিনিয়াররা ভালো বুঝবেন, আমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার আছে তারা একটা কমেন্ট করে যাবেন বয়লারটা কি, ঠিক আছে। লিড বাই হ্যান্ড, বাট দে রিকোয়ার্ড 20 minutes টু বিল্ড আপ প্রেশার বিফোর দে কুড বি ড্রিভেন। তো এটা চালানোর আগে, এটা চালানোর যোগ্য করার আগে কি করতে হবে, আগে 20 মিনিট অপেক্ষা করা লাগতো এটা রেডি হওয়ার জন্য, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে উইকনেস ছিল। ফাদারমোর দেয়ার ওয়াটার রিজার্ভয়ার্স কি, রিজার্ভয়ার মানে হচ্ছে অভয়ারণ্য, বা যেখানে হচ্ছে রিজার্ভ করে রাখে কোনো কিছু, যেমন হচ্ছে আমাদের সুন্দরবন ফরেস্ট, ওটা হচ্ছে ওয়াইল্ড লাইফের জন্য রিজার্ভয়ার, ঠিক আছে, ওখানে ওয়াইল্ড লাইফরা আসে। ওয়াইল্ড লাইফ বলতে হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, বা হচ্ছে কোনো ওয়াটার ফাউল আছে। ওয়াটার ফাউল বলতে ওই যে পানি কাউর, শীতের দিনে যে পাখিগুলো আমাদের দিকে আসে, অতিথি পাখি, তো ওগুলাও কিন্তু ওখানে থাকে, ঠিক আছে। এরপর বলতেছে কি, ওই ওয়াটার রিজার্ভ, এখানে ওয়াটার রিজার্ভারটি কি, লাস্টেড ফর বলতে বোঝাচ্ছে টেকে কতক্ষণ, লাস্ট বলতে এখানে বোঝাচ্ছে শেষ না, লাস্ট মানে এখানে হচ্ছে টেকে কতক্ষণ, ফর অ্যাবাউট 30 মাইলস থেকে বিফোর নিডিং রিপ্লেনিশমেন্ট, মানে পুনরায় ওটাকে ভরতে হবে, মানে লাস্ট করবে জাস্ট হচ্ছে কি বলতেছে, অ্যাবাউট 30 মাইলস, 30 মাইল জায়গা যাওয়ার পর আবার ওইটা ফিল করতে হবে পানি দেওয়া, ওইখানে অনেক পরিমাণে পানি লাগতো, এমন না যে বোতল থেকে ঢেলে দিতে হবে, ঠিক আছে। ডিসপাইট সাচ শর্টকামিংস, এই শর্টকামিং থাকা সত্ত্বেও, শর্টকামিংস মানে কি, লিমিটেশনস, ঠিক আছে, সীমাবদ্ধতা। এরপর দিস নিউলি ডিজাইন সেলফ প্রোপেলড ক্যারিয়েজেস মানে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ক্যারিয়েজেস গাড়ি, ঠিক আছে, বাহন, ভেহিকল। তো সেলফ প্রোপেল বলতেছে কি, অটোমেটিক ভেহিকল, ঠিক আছে। তো
তো সাফার্ড কুইক ট্রান্সপোর্টেশন, অফার্ড কুইক ট্রান্সপোর্টেশন মানে কি ট্রান্সপোর্ট করা, একজন মানুষ নিয়ে যাওয়া অথবা অন্য কোনো কিছু নিয়ে যাওয়াকে ট্রান্সপোর্টেশন বলে। বাই দ্য আর্লি 1900s it was not uncommon to see the such machine shuttling wealthy citizens around the world। তো 1907 দিকে কি হলো, এটা আনকমন ছিল না, মানে এটা খুবই কমন ছিল যে টু সি সাচ মেশিনস, ওই যে স্টিম মেশিনগুলা শাটলিং বলতে এখানে বোঝাচ্ছে শাটল ট্রেন, এটা শাটল বলতে হচ্ছে ট্রান্সপোর্ট করা, এখানে শাটলটা বোঝাচ্ছে ট্রান্সপোর্ট করা, পরিবহন করে নিয়ে যাওয়া, এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বলতেছে ওয়েলদি সিটিজেন্সরে অ্যারাউন্ড দ্য টাউন জুড়ে, ঠিক আছে, টাউনের বিভিন্ন জায়গায়। তো এখানে আমরা কিছু দেখলাম স্ট্রেংথ উইকনেসেস এর ফলেও কি হলো, ডিসপাইট এই শর্টকামিং থাকা সত্ত্বেও কি বললো, এটা আসলে চলতেই থাকলো। তো এখানে আমাদের কোনটার সাথে মিলে যায় আমরা জানি, আপনি অলরেডি বুঝতে পারছেন এটা কোনটার সাথে মিলে যায়, কোনটা দেখেন তো কোনটা হয়। এখানে কি আছে, দ্য গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন, তাই না, মানে গুড অ্যাসপেক্ট ছিল, ব্যাড অ্যাসপেক্ট ছিল, বাট হচ্ছে শেষমেশ কি হলো, শেষমেশ 1900 সালের দিকে দেখলাম আমরা হচ্ছে এটা চলতেই আছে, ঠিক আছে, মানুষজন চড়াচ্ছে, মানুষজন চড়ছে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাই, খুব দ্রুত যাব। বাট দ্য গ্লোরি ডেজ অফ দি স্টিম কার্স আর ফিউ, গ্লোরি ডে মানে সোনালি দিনগুলি ছিল খুবই কম, আর ফিউ মানে খুবই কম সময় ছিল। আর নিউ টেকনোলজি কল্ড ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন, যেটা হচ্ছে মডার্ন ভেহিকেলে খুব সম্ভবত থাকে, আমাদের যে মডার্ন কার আছে ওগুলাতে থাকে, ঠিক আছে, ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন। তো এটা হচ্ছে অ্যাপিয়ার করলো তখন। তারপরে হুইচ অফার দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ ডাউন দ্য রোড জাস্ট মোমেন্টস আফটার স্টার্টিং আপ, ওখানে যেমন স্টার্ট দিয়ে 30 মিনিট বয়ে থাকতে হতো, আর এখানে স্টার্ট দিয়ে সরাসরি চলে যেতে পারেন, ঠিক আছে। তো এটা অবশ্যই ওইটাকে রিপ্লেস করে দেবে, ভালো টেকনোলজি। অ্যাট ফার্স্ট দিস নয়েজি গ্যাসোলিন কার্স, নয়েজি মানে খুব শব্দ করতো, গ্যাসোলিন মানে কি, গ্যাসোলিন মানে হচ্ছে ফুয়েল, ঠিক আছে, আমেরিকান ইংলিশে ফুয়েলকে গ্যাসোলিন বলে, ফুয়েল বলতে অকটেল, ডিজেল, কেরোসিন এগুলা। কার্স আর আনপপুলার ছিল বিকজ দে আর মোর কমপ্লিকেটেড টু অপারেট, ওটা খুবই কমপ্লিকেট ছিল এটা চালানো, অ্যান্ড দে হ্যাড ডিফিকাল্ট হ্যান্ড ক্র্যাক স্টার্টার্স, ওটাও কী করতো, হাত দিয়েই স্টার্ট করতে হতো, হাত দিয়ে হয়তো আমাদের যেমন যে মেশিন আছে না এলাকায়, শ্যালো মেশিনে যেমন হাত দিয়ে দিতে হয়, ওটাও হয়তো হাত দিয়েই দিতে হইতো, ঠিক আছে। হুইচ আর নোন টু ব্রেক আর্মস হোয়েন ইঞ্জিনস ব্যাকফায়ার, ঠিক আছে, ওইটার জন্য কি হতো, ব্রেক আর্মস মানে বাহু, আর্মস হাত ভেঙে যেত, ঠিক আছে, যখন ইঞ্জিনটা ব্যাকফায়ার করতো, তো এটা রিস্কি ছিল, ঠিক আছে। বাট ইন 1912 জেনারেল মোটরস, এটা হচ্ছে একটা ফেমাস ইলেকট্রিক না ভেহিকেল ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, শুধু ইলেকট্রিক ভেহিকেল তো এখন টেসলা, তাই না, introduced the electric starter, তো এটা ইলেকট্রিক স্টার্টার শুরু করলো, বা the following few years steam power has gradually phased out, তো পরবর্তীতে কিছু বছর ধরে ওই স্টিম পাওয়ারটা চলে যেতে থাকলো, ঠিক আছে। ফেজ আউট মানে হচ্ছে কোনো কিছু একেবারে চলে যাওয়া, আসলে ফেজে বাদ দিয়ে দেওয়া, যেমন হচ্ছে এখন আমরা বলি না, আমরা বলি যে আমাদেরকে ফসিল ফুয়েলকে ফেজ আউট করে দিতে হবে, উই নিড টু ফেজ আউট দ্য ফসিল ফুয়েল অ্যাজ ইট ইজ পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এটা বুঝতে পারলেন, আমি জানি এটা আপনারা অলরেডি বের করতে পারছেন কোনটা হবে তাহলে এর বেটার অপশন দ্যান দ্য স্টিম কার অ্যারাইজেস, পানির মতো না, আপনি বলেন, আপনি সত্যি করে বলেন, টু বি অনেস্ট, এটা পানির মতো নয়, যেখানে বলতেছে বেটার অপশন, তো এটা তো একটা বেটার অপশনই দিল, মানে 3 লাইন 4 লাইন তো আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে সাস্টেনেবল ওয়েতে, আমরা পরে অর্থ বুঝবো, তারপর হচ্ছে এখানে এসে উত্তর মেলাবো, ঠিক আছে। তো এ বেটার অপশন দ্যান দ্য স্টিম কার অ্যারাইজেস, মানে স্টিম কারের চাইতে একটা বেটার অপশনটা এখানে আসলো, ঠিক আছে। তো দেখেন দুইটা কিন্তু হয়ে গেল। এরপরে কি আছে দেখেন, সি নাম্বারটা খুব বড় একটা প্যারাগ্রাফ, এটা তাও আমি পরে বোঝাবো, আমি বলবো না যে 4 লাইনে আছে, ঠিক আছে, ওইটা র্যান্ডম, ওইটা বুলশিট। এরপর দেখেন ইভেন দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং, তখন কি বলতেছে, মার্কেট ডিক্লাইন করতেছিল। 4 ব্রাদার্স মেড ওয়ান লাস্ট এফোর্ট টু রিকিন্ডল দ্য টেকনোলজি, মানে ওই স্টিম ইঞ্জিনের মার্কেটটা হচ্ছে কমে যাচ্ছিল, কেউ কিনে না ওটা। 4 ব্রাদার্স 4 জন ভাইয়েরা, ওরা কি বললো, একটা লাস্ট এফোর্ট নিচ্ছিল, যেটা হচ্ছে টু রিকিন্ডল দ্য টেকনোলজি। রিকিন্ডল মানে হচ্ছে, কিন্ডল মানে হচ্ছে ধরেন কিন্ডলিং দ্য ওয়াক্স মানে মোমবাতি জ্বালানো, তো হচ্ছে রিকিন্ডল মানে হচ্ছে পুনরায় জ্বালানো, ঠিক আছে। তো এই টেকনোলজিটাকে রিকিন্ডল বলতে বোঝাচ্ছে মডিফাই করা, আরও সফিস্টিকেট করা, আরও কাটিং এজ করা, ঠিক আছে, এগুলা। এরপরে যদি যাই আমি, তার বিটুইন 1906 বলে, ইংলিশ আপনি দেখবেন যে আপনি লিসেনিং টেস্ট যখন দেখবেন ওরা 06 বলে, ঠিক আছে, 06 বোথ আর কারেক্ট, আপনি 06 বলার চেষ্টা করেন, ঠিক আছে। 1909 while still attending হাই স্কুল, যখন তারা হাই স্কুলে পড়তেছিল, আমরা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে আসছি, আর ওরা হাই স্কুলের সময় এই ভেহিকেল বানাইতো, ঠিক আছে। Abner Double and his 3 brothers
built their first steam car in their parents' basement. Basement মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে এরিয়া যেখানে হচ্ছে কার পার্ক করা থাকে, ঠিক আছে? ওই বেসমেন্টে বসেই একটা কার বানাইছিল ওরা 4 ভাই। It comprised parts taken from a wrecked early steam car. wrecked মানে কি ধ্বংসাবশেষ, জাহাজের, যেমন টাইটানিকের কিন্তু wrecked আছে, ঠিক আছে? রেকেজ বলে এটা, wrecked তো অ্যাডজেক্টিভ বাট রেকেজ হচ্ছে নাউন। তো টাইটানিকের রেকেজ মানে ধ্বংসাবশেষ যেটা আটলান্টিকের নিচে পড়ে আছে, ওটাও কিন্তু একটা রেক্ট। তো এখানে রেক্ট স্টিম কার থেকে নিয়ে ওরা ওটাকে মডিফাই করলো অ্যান্ড রিকনফিগার্ড যেটা বললাম মডিফাই করা, টু ড্রাইভ অ্যান ইঞ্জিন অফ দেয়ার ওন ডিজাইন। তারা নিজেরা ডিজাইন করলো যে ইঞ্জিনটা কোথায় কি থাকবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ার হয়ে গেছে। দো ইট ডিড নট রান ওয়েল, এটা ভালো কাজ করবে না, ঠিক আছে? আমাদের দেশের হেলিকপ্টারের চাইতে অন্তত ভালো কাজ করতে হয়তো, ঠিক আছে? দ্য ডাবল ব্রাদার্স ওয়েন্ট অন টু বিল্ড আ সেকেন্ড অ্যান্ড থার্ড প্রোটোটাইপ ইন দ্য ফলোয়িং ইয়ার্স, ঠিক আছে? তো ডাবল ব্রাদার্স কী করলো, পরের বছরে সেকেন্ড এবং থার্ড প্রোটোটাইপও বানানোর চেষ্টা করলো, মডিফিকেশন আনলো, নতুন ভার্সন আনলো, ঠিক আছে? দো দ্য ডাবল বয়েজ থার্ড প্রোটোটাইপ, যে তৃতীয় প্রোটোটাইপটা ছিল, তৃতীয় যে ধরনটা বানাইছিল ওটাকে নিক নেম দিছিল কি, ডাক নাম ছিল মডেল বি, স্টিল ল্যাকড দ্য কনভেনিয়েন্স অফ অ্যান ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন, যেটা হচ্ছে ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন তখনও ছিল না। ইট ড্রু দ্য অ্যাটেনশন অফ অটোমোবিল ট্রেড ম্যাগাজিন, ঠিক আছে? এটা কি করলো, একটা হচ্ছে অটোমোবিল যে ট্রেড ম্যাগাজিন আছে না, ম্যাগাজিন হচ্ছে যারা হচ্ছে মান্থলি, উইকলি, বাই উইকলি বা পিরিয়ডিকলি কোনোভাবে হচ্ছে প্রিন্ট করে, ওই কয়েকটা ভার্সন আসে ম্যাগাজিন, ঠিক আছে? স্টোরিজগুলো আসে। তো ওরা হচ্ছে ওদেরকে নিয়ে কী করলো, ওদের অ্যাট্রাকশন পাইছে, ওদের বুঝতে পারছে ওরা তো ছোট মানুষ বানাইছে, ঠিক আছে? টু বি সুপিরিয়র টু গ্যাসোলিন অটোমোবিলস ইন ম্যানি ওয়ে। তো কী বলতেছে, এই যে এখানে নিউমেরাস ইম্প্রুভমেন্টস, কোথায় ছিলাম আমরা, এই যে এখানে, তাই না? অ্যাটেনশন পাইলো ডিউ টু ইটস নিউমারাস ইমপ্রুভমেন্টস ওভার দ্য প্রিভিয়াস স্টিম কার, যেটা প্রিভিয়াস স্টিম কারের চাইতে কিছু ইমপ্রুভ করলো। অ্যান্ড মডেল বি প্রুভ টু বি সুপেরিয়র টু গ্যাসোলিন অটোমোবিলস ইন ম্যানি ওয়েস, মানে গ্যাসোলিন অটোমোবিলসের চাইতে, যেটা হচ্ছে ফুয়েল দিয়ে চলবে, ফসিল ফুয়েল, ওটার চাইতে মডেল বিটা ভালো ছিল, সুপেরিয়র, ঠিক আছে? সেরা ছিল। ইটস হাই প্রেশার স্টিম ড্রোভ দ্য ইঞ্জিন পিস্টনস ইন ভার্চুয়াল সাইলেন্স, মানে এই যে হাই প্রেশার স্টিম বলতেছে, এটা কি করতেছে, ইঞ্জিনের যে পিস্টনস আছে, তো পিস্টনসও হচ্ছে ওই কক বা হচ্ছে পিস্টন, তারপরে আপনাকে বয়লার বললাম, এগুলো জাস্ট ইঞ্জিনের একটা পার্ট, আমাদের এই টপিক সলভ করার জন্য এটা লাগবে না, এর জন্য আমি আনি নাই। আপনারা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো, বাট ওটা ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট না যারা, তাদের না জানলেও চলবে, আমাদের এত কিছু জানার দরকার নাই, ঠিক আছে? নলেজ অনেক ওয়াইড, বাট আমরা জানবো যতটুকু আমাদের প্রয়োজন। এরপরে দেখি ইঞ্জিন টু ভার্চুয়াল সাইলেন্স বলতে বোঝাচ্ছে, মানে একেবারে ভার্চুয়াল বলতে ভার্চুয়ালিটি না, অনলাইনে না, এটা ভার্চুয়াল বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, মানে অনেক সাইলেন্ট, মানে কোনো শব্দই হয় না এরকমের, ঠিক আছে? ইন কন্ট্রাস্ট টু, বিপরীত দিকে দেখলে, ক্ল্যাটারিং গ্যাস ইঞ্জিনস হুইচ এমিটেড দ্য অ্যারোমা অফ বার্নড হাইড্রোকার্বনস। এখন ক্ল্যাটারিং গ্যাস ইঞ্জিনস মানে আপনি দেখেন যে আমাদের নসিমন ছিল, ওটা স্টার্ট দিলে মানে যে শব্দটা হয়তো ওটাকে বলতেছে ক্ল্যাটারিং গ্যাসোলিন শব্দ, ঠিক আছে? হুইচ এমিটেড অ্যারোমা অফ বার্নড হাইড্রোকার্বনস, যেটা কি করতো, এমিট করতো অ্যারোমা, মানে অ্যারোমা হচ্ছে অ্যারোমা বলতে সুগন্ধ বা গন্ধ, ঠিক আছে? বার্নড হাইড্রোকার্বন কি জিনিস, হাইড্রোকার্বন যারা হচ্ছে কেমিস্ট্রির স্টুডেন্ট তারা বুঝে যাবেন, আমাদের অত কিছু বোঝার দরকার নাই, বাট হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রো পানি এবং হচ্ছে কার্বন, এইটার একটা মিশ্রণে একটা কেমিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে? এখানে একটা অবশ্যই কেমিক্যাল রিয়াকশন থাকবে, কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া থাকবে, তারপর একটা কিছু হয়, ঠিক আছে? এটা আমাদের এটা কেমিস্ট্রি লেসন না, ঠিক আছে? যারা জানতে চান ইউ ক্যান গুগল ইট অ্যান্ড বুঝতে পারেন, ঠিক আছে? এরপরে কি আছে, পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভলি, এর চাইতে আর কি সম্ভবত খুব সবচেয়ে বেশি ইমপ্রেসিভ কোনটা ছিল, দ্য মডেল বি ওয়াজ অ্যামেজিংলি সুইফট, এটা খুব তাড়াতাড়ি ছিল, কি দ্রুত চলতো। ইট কুড এক্সিলারেট ফ্রম 0 to 60 miles, এটা 0 থেকে 60 মাইল পর্যন্ত চলতে পারতো ইন জাস্ট 15 সেকেন্ডস, মানে 50 সেকেন্ডসে এই স্পিডটা উঠানো যেত 60 মাইল পর্যন্ত 15 সেকেন্ডে, জাস্ট 15 সেকেন্ডে এটা উঠানো সম্ভব ছিল। আ ফিট ডেসক্রাইবড অ্যাজ রিমার্কেবল এক্সিলারেশন বাই অটোমোবিল ম্যাগাজিন ইন 1914। তো এটাকে একটা কি বলতেছে, এটাকে ডিসক্রাইব করতেছে ম্যাগাজিনরা যে এটা হচ্ছে একটা রিমার্কেবল, অসাধারণ একটা এক্সিলারেশন যেটা হচ্ছে ত্বরিত করে, ঠিক আছে? এক্সিলারেশন টেকনোলজি। তো এটা দেখেন পজিটিভ পাবলিসিটি পাইল না, আমরা কিন্তু এটা পড়ছিলাম পজিটিভ পাবলিসিটির কথা, কি কোথায় ছিল দেখেন, পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট মানে শান্ত, ক্লিন মানে হচ্ছে বললাম ক্লিন, এবং হচ্ছে ফাস্ট ভেহিকেল। ক্লিন কারণ হচ্ছে ওই যে মানে
ফসিল ফুয়েল লাগে না, গ্যাসোলিন লাগে না, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন নাই। ফার্স্ট বললাম যে কয়েক সেকেন্ডের মধ্যে 15 কিলোমিটার বা 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, ঠিক আছে, 15 সেকেন্ডের মধ্যে। তো এর জন্য ভার্চুয়াল সাইলেন্স ছিল, ওটার বদলে কোয়াইট হয়েছে, ঠিক আছে। সাইলেন্স মানে কোয়াইট, এই যে এখন সাইলেন্স মানে কোয়াইট, ঠিক আছে। তো এটা ক্লিয়ার, এটাও তো পানির মতো ছিল, পানির মতো ছিল না, কমেন্ট করা যায় না। এরপরে আমরা যাই তার পরের প্যারাগ্রাফটায়, যদিও প্যারাগ্রাফটা বড় ছিল বাট পানির মতো ছিল। এরপরে কি হয়েছে, এরপরে দেখেন দ্য ফলোয়িং ইয়ার বলতে বোঝায় তার পরের বছর, ঠিক আছে। আমি বললাম 2024 সাল, তার ফলোয়িং ইয়ার বলতে বোঝাবে 25 সাল, ঠিক আছে। ফলোয়িং ইয়ার অ্যাবনার ডবল ড্রোভ দ্য মডেল বি ফ্রম ম্যাসাচুসেটস, একটা সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, MIT, যেটা হচ্ছে অন্য রকমের একটা টেকনোলজি হাব আর কি। ওখানে টেকনোলজির যে স্টুডেন্টরা ওরাই তো দুনিয়া কাঁপায় বলতে গেলে, ঠিক আছে। এটা একটা ভালো ইউনিভার্সিটি আমেরিকায়, আপনারা জানেন। এটা বলে আইভি লিগ কলেজ বলে, যেটা হচ্ছে টপ 10 না কতগুলা নিয়ে আসছে, ঠিক আছে। টু ডেট্রয়েটস, ম্যাসাচুসেটস থেকে ডেট্রয়েটে যাইতো ইন অর্ডার টু সিক ইনভেস্টমেন্ট ইন হিজ অটোমোবাইল ডিজাইন। এই যে ওরা ডিজাইন করে ফেলছে, বাচ্চা মানুষ এখন বলতেছে আমি ইঞ্জিন চালায় গেছি, আমি গাড়িটা চালায় গেছি, এখন হচ্ছে আমার ইনভেস্টমেন্ট লাগবে, ইনভেস্টমেন্ট দাও, আমাকে বিনিয়োগ করো আমার ব্যবসায়, ঠিক আছে। হুইচ হি ইউজ টু ওপেন দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা দ্বারা মানে ওইটা দ্বারাই উনি কী করে শুরু করলো হচ্ছে জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা চালু করলো। এরপরে দেখেন, এরপরে কি আছে, হি অ্যান্ড হিজ ব্রাদার্স, উনি এবং ওনার ভাইরা ইমিডিয়েটলি বিগান ওয়ার্কিং অন মডেল সি। তারপরে বি বানায়, মডেল বি মার্কেটে চলে আসে, এখন তো মডেল সি বানাইতে হবে, হুইচ ওয়াজ ইন্টেন্ডেড টু এক্সপ্যান্ড আপন দ্য ইনোভেশনস অফ দি মডেল বি। তো ওইটার ইনোভেশন যা ছিল তার থেকে এক্সপ্যান্ড করবে। এটা তো জানেনি, আইফোন 13-এর চাইতে 14 আর একটু সুবিধা থাকবে, 14-এর চাইতে 15-এর চাইতে 16-এর চাইতে সো অন, ঠিক আছে। তো এটাই আর কি বলতে চাচ্ছে জেনারেল কথা। এরপর দেখেন দ্য ব্রাদার্স অ্যাডেড ফিচার্স সাচ অ্যাজ কি বেসড ইগনিশন ইন দ্য কেবিন। কি বেসড কি কেবিন, ওটাকে কেবিন বলতেছে গাড়ির যে সামনেরটুকু থাকে, তো ওটাকে কি মানে চাবি দিলেই কিন্তু ইঞ্জিনটা চালু হয়ে যেত। এর আগে হচ্ছে হাত দিয়ে চালাইতে হইতো, ঠিক আছে। ওটা রিস্কি ছিল, একটা কি ছিল, আর্ম ভেঙে যাওয়ার ভয়ও ছিল, ঠিক আছে। ওটা তাহলে বুঝলাম। এরপরে কি বলতেছে, এলিমিনেটিং দ্য নিড ফর দি অপারেটর টু ম্যানুয়ালি ইগনাইট দ্য বয়লার। ওই বয়লারটাকে আর ম্যানুয়ালি ইগনাইট করতে হইতো না। ইগনাইট বলতে হচ্ছে প্রজ্বলন করা, আগুন জ্বালানো, ঠিক আছে, ইগনাইট। তো এটাকে তো ওইটা আর করার প্রয়োজন ছিল না, ওরা ইমপ্রুভমেন্ট করে ফেলতেছে। উইথ দিস এনহ্যান্সমেন্টস, এই এনহ্যান্সমেন্টের মাধ্যমে কি হলো, ডবিস নিউ কার কোম্পানি প্রমিসড এ স্টিম ভেহিকেল হুইচ উড প্রোভাইড অল অফ দ্য কনভেনিয়েন্স অফ এ গ্যাসোলিন কার। যেটা কি করলো, প্রমিসড করতেছে একটা নিউ স্টিম কার হুইচ উড প্রোভাইড অল অফ দ্য কনভেনিয়েন্স অফ এ গ্যাসোলিন কার। মানে ওই স্টিম কারই, গ্যাসোলিন কার ওই যে দ্রুত স্টার্ট হয়, বাট ওইটার মতো সিমিলার বেনিফিট পাওয়া যাবে আমাদের স্টিম টেকনোলজি ব্যবহার করে, ওইটা ওরা করেছিল। বাট উইথ মাচ গ্রেটার স্পিড, যেটার স্পিড অনেক স্পিড থাকবে, মাচ সিম্পলার ড্রাইভিং কন্ট্রোলস, যেটা হচ্ছে ড্রাইভ করা ইজি হবে, ড্রাইভিং কন্ট্রোলগুলো ইজি থাকবে, অ্যান্ড এ ভার্চুয়ালি সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট, যেটা পাওয়ার প্ল্যান্টটাও কি থাকবে, সাইলেন্ট থাকবে, ওরকমের আওয়াজ করবে না। বাই দ্য ফলোয়িং এপ্রিল দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভড 5,390 deposits for double Detroits, which are scheduled for delivery in early 1980s. তাহলে কতগুলো অর্ডারও পাওয়া গেল, ঠিক আছে। তো এখন দেখি কোনটার সাথে কোনটা মিলে। এখানে কি কথা ছিল, এখানে ওই ইমপ্রুভমেন্ট করে মডেল সি বানালো, এরপর কিছু উন্নতি হয়েছে, ঠিক আছে। এখন এটা কি হইতে পারে বলেন তো, এটা কি হবে, দেখেন, ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার। এটা কেন হলো, যে দেখেন কতগুলো অর্ডার পাইলো, একটু টাইপ বি এর থেকে টাইপ সি তো চার্জার, মডেল বি মডেল সি, ঠিক আছে। মডেল বি থেকে মডেল সি পর্যন্ত গেল, এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করলো, তো এটার ফলে কমার্শিয়াল অর্ডারও পাইলো, ইনভেস্টমেন্ট পাইলো, সবই পাইলো, ঠিক আছে। তো এটা পানির মতো ছিল না, পানির মতো ইজি। এরপরে যাই তার পরেরটায়, আর 3টা আছে, খুব দ্রুত আমরা দেখে নেব, ঠিক আছে। লেটার দ্যাট ইয়ার আবনার ডোবল ডেলিভার্ড আনহ্যাপি নিউজ, মানে পরের বছরে আবার কি করতেছে, লেটার বা ওই বছরের শেষের দিকে আনহ্যাপি নিউজ ডেলিভার করলো, যে টু দোজ ইগারলি ওয়েটিং ফর দ্য ডেলিভারি অফ দেয়ার মডার্ন নিউ কার্স, যারা হচ্ছে
প্রি অর্ডার দিচ্ছে, অপেক্ষা করতেছিল। বর্তমানে যেমন রয়্যাল এনফিল্ড চলতেছে, অনেকে অপেক্ষায় থাকে কবে পাবো, অনেকে প্রি অর্ডার দিচ্ছে, তাই না? তো ওইটাই আর কি, ওয়েট করতেছিল। তাদেরকে একটা দুঃসংবাদ ছিল যে আসলে রয়্যাল এনফিল্ড আসবে না, এটা বলে দিতে পারে, ঠিক আছে? দোজ বায়ার্স হু রিসিভড হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স কমপ্লেইনড অ্যাবাউট দ্য ভেহিকলস আর স্ল্যাগিশ অ্যান্ড ইরাটিক। তো যারা হচ্ছে যাদেরকে ডেলিভারি দিছিল ওরা বলতেছে না, এই ভেহিকল চলবে না, এটা হচ্ছে স্ল্যাগিশ। স্ল্যাগিশ মানে হচ্ছে ধীর গতি, অলস গতি, ঠিক আছে? ইরাটিক মানে হচ্ছে হুট হুট করে বন্ধ হয়ে যেতে পারে। ইরাটিক শব্দটাকে আমি যদি একটা এক্সাম্পলে দিই, ইরাটিক কেমন, ইরাটিক রেইনফল হয়। ইরাটিক রেইনফল কেমন? যেমন হচ্ছে আমরা মনসুনে রেইনফল আশা করি, বাট হচ্ছে দেখা যাচ্ছে উইন্টারে যায় মনসুন, উইন্টারে যায় রেইন হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ইরাটিক রেইনফল, মানে যখন প্রয়োজন তখন নাই, যখন প্রয়োজন না তখন চলে আসে, ঠিক আছে? এটাই ইরাটিক রেইনফলের ফলে কিন্তু আমাদের ফার্মারদের ক্রপ লস হচ্ছে, ঠিক আছে? সামথিংস গোয়িং ইন রিভার্স হোয়েন দে শুড গো ফরওয়ার্ড, মানে যেটা হচ্ছে কখনো কি হয়, ধরেন গাড়ি চালাচ্ছি আমি, পেছনের দিকে গাড়ি চলে যাচ্ছে, মানে ইনস্টেড অফ গোয়িং ফরওয়ার্ড ইট গোজ রিভার্সওয়ার্ড, পেছনের দিকে, ঠিক আছে? ব্যাকওয়ার্ডে যায়। তো এটাই বলতে চাচ্ছে। দ্য নিউ ইঞ্জিন ডিজাইন দো ইনোভেটিভ, নিউ ইঞ্জিন যে ডিজাইন করছিল এটা যদিও উদ্ভাবনী ছিল, দো ইনোভেটিভ ওয়াজ স্টিল প্লেগড উইথ সিরিয়াস গ্লিচেস। গ্লিচেস কি? গ্লিচেস হচ্ছে কোনো একটা সমস্যা থাকে আমাদের মোবাইল ফোনে, গ্লিচ থাকলে হ্যাং করে, ক্র্যাশ করে, ঠিক আছে? গ্লিচ এরর থাকলে। এছাড়া গ্লিচের ইফেক্ট আছে, আপনি ভিডিওতে দেখতে পারবেন। আমি ওইভাবে ভিডিও এডিট করি না, বাট দেখবেন যে ভেঙে যাচ্ছে, বা হচ্ছে আমরা যখন টিভি দেখতাম যে ঝিরঝির আসে, তো ওগুলো হচ্ছে গ্লিচ, ঠিক আছে? তো ওই গ্লিচটাকে এখানে বলতে যাচ্ছে। তাহলে এখানে দেখেন কিছু একটা আনহ্যাপি নিউজ দিল, ঠিক আছে? তাহলে এটা কোনটা হতে পারে? এটা তো ইজি ছিল, এটা অনেক ইজি। এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর দি কাস্টমার্স, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্টিং, আমি রয়্যাল এনফিল্ড চলবো, কয়েকটা স্টোরি দেবো, শো অফ করবো, বাট হচ্ছে হলো না। মানে আমি আনহ্যাপি নিউজ পেলাম যে হচ্ছে রয়্যাল এনফিল্ড চলে না, বা হচ্ছে এই স্টিম কারটা ভালোভাবে চলছে না, ঠিক আছে? এরপরের প্যাসেজে যাই। এটাও ইজি ছিল আমাদের, আর মাত্র দুইটা আছে, দুইটা সলভ করলেই শেষ হয়ে যাবে। লেগে থাকেন। দ্য ব্রাদার্স, ওই চার ভাইয়ের কথা বলতেছে, মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প টু প্রডিউস এ ভায়েবল অটোমোবাইল স্টিম মোবাইল ভায়েবল বলতে যেটা হচ্ছে সোশ্যালি ভায়েবল, ইকোনমিকলি ভায়েবল, মানে বানানোর যোগ্য, মানুষ কিনতে পারবে এরকমের, ঠিক আছে? ইন দ্য আর্লি 1924 কি হলো? দ্য ডাবল ব্রাদার্স শিফট আ মডেল ই। সো দেখেন এখানে বলতেছিল যে মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প টু প্রডিউস এ ভায়েবল অটোমোবাইল, ঠিক আছে? ভায়েবল শব্দটা আমরা বুঝলাম। ইন আর্লি 1924 দ্য ডাবল ব্রাদার্স শিফট আ মডেল ই টু নিউ ইয়র্ক সিটি টু রোড টেস্টেড বাই দ্য অটোমোবাইল ক্লাব অফ আমেরিকা। তো এটা হচ্ছে শিফট করে দিল রোড টেস্ট করার জন্য, অটোমোবাইল ক্লাব, আমেরিকার অটোমোবাইল ক্লাবে পাঠাই দিল যে দেখেন চেক করে কেমন হয়। আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার, মানে এটা কি বলতেছে, ওই ভেহিকেলটাকে ওভারনাইট, সারা রাত ধরে ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে রেখে দিছিল, ঠিক আছে? ফ্রিজিং টেম্পারেচার, যে টেম্পারেচারে মানে জমে যাওয়ার মতো, ঠিক আছে? বরফে জমে যাওয়ার মতো। দ্য কার ওয়াজ পুশড আউট ইনটু দ্য রোড, মানে কারটাকে তখন রোডে নিয়ে যাওয়া হলো, পুশড আউট, ঠেলে নিয়ে যাওয়া হলো। লেফট টু সিট ফর ওভার অ্যান আওয়ার ইন দ্য ফ্রস্টি মর্নিং এয়ার। তো ওখানে 1 ঘন্টা রেখে দিচ্ছে ফ্রস্টি, যেখানে ফ্রস্টি বলতে ওই যে স্নো না, স্নো এর মতো অত বড় বড় না, বাট ফ্রস্ট হচ্ছে আর একটু স্মুথ, আর একটু ফাইন বলতে আর একটু ছোট ছোট, ঠিক আছে? ওটা পরে ফ্রস্টি, তো ওটা পরে হচ্ছে গাড়িতে পড়তেছিল, তো একটা কোল্ড টেম্পারেচারের মধ্যে রাখতেছিল। আপনি কিন্তু এটা মিলে গেছে, তাই না? আমি জানি মিলে গেছে, কারণ কোল্ডের একটা কথা ছিল, তো কোল্ডের জন্য এখানে একটা প্যারাগ্রাফ আছে। বাকিটা না বললেও চলে, বাট আমি হচ্ছে যেহেতু আপনাদের বুঝাই দিচ্ছি, মানে এখান থেকে আপনি কিভাবে আসলে বের করবেন, তো এর জন্য আমি বাকিটাও খুব দ্রুত 10-20 সেকেন্ডের মধ্যে বুঝাই দিতেছি, ঠিক আছে? অ্যাট দ্য টার্ন অফ দ্য কি, মানে কি টার্ন করা, কি ঘোরানোর সাথে সাথে দ্য বয়লার লিড, বয়লারটার লাইট লিড হয়ে গেল, অ্যান্ড লিড বলতে কি ইগনাইটেড হয়ে গেল, ঠিক আছে? and reached its operating pressure inside of 40 seconds, 40 সেকেন্ডের মধ্যে এটা চালু হয়ে গেল। and drove the test vehicle further, তো as they drove the test vehicle further, যত টেস্ট করতেছিল, they found that is evenly distributed weight lent it surprisingly good handling, যেটা হচ্ছে তাদেরকে সারপ্রাইজিংলি মানে ইকুয়াল ওয়েট, সবখানে সামনে পেছনে গাড়ির মানে ইকুয়াল ওয়েট, ব্যালেন্সড, ঠিক আছে? ইভেন দো ইট ওয়াজ হেভি, যদিও এই গাড়িটা অনেক ভারী ছিল। অ্যাজ নিউ ডবার স্টিমার ওয়াজ ফার্দার ডেভেলপড অ্যান্ড টেস্টেড, যেটা হচ্ছে আরও ফার্দার ডেভেলপ করা হলো, টেস্ট করা হলো, ইটস ম্যাক্সিমাম স্পিড ওয়াজ পুশড
টু ওভার 100 মাইলস, 100 মাইলের বেশি হয়ে গেছিল পার আওয়ার, ঠিক আছে। ইট অ্যাচিভড 15 মাইলস পার গ্যালন অফ কেরোসিন উইথ নেগলিজিবল ইমিশনস। কোনো ইমিশনস খুবই নেগলিজিবল বলতে একেবারে মানে একেবারেই কম, যেটা হচ্ছে নেগলিজিবল। তো নেগলিজিবল এমিশনসের মাধ্যমে 15 মাইলস পার গ্যালন কেরোসিন লাগতো, ঠিক আছে। তাহলে এটা কোল্ড কন্ডিশনের কোনটা ছিল, আমি একটু যাই ওখানে দেখাই দিই আপনাকে। এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড বা মূল্যায়ন করা বা টেস্ট করা একই জিনিস, তাই না? তাহলে এটাও বুঝে গেলেন, এটাও কিন্তু পানির মতো ছিল। এখন আমার আর একটা বাকি, ঠিক আছে। এরপরে দেখেন লাস্ট ওয়ান আমাদের শেষ হয়ে যাবে। লাস্ট ওয়ানে কি আছে, স্যাডলি দুঃখজনকভাবে দ্য ডাবলস ব্রিলিয়ান্ট স্টিম কার ওয়াজ নেভার এ ফাইন্যান্সিয়াল সাকসেস, যেটা কোনো ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে ওইভাবে সফল হইতে পারে নাই। প্রাইসড অ্যাট অ্যারাউন্ড এত ডলার, এটাকে আমি নিউমেরিক ডেটাও না পড়তেছি, এটা ইরেলেভেন্ট। তো এত ডলারে হচ্ছে ওদের প্রাইস করা হয়েছিল, প্রাইস নির্ধারণ করা হয়েছিল, মূল্য। ইট ওয়াজ পপুলার অনলি অ্যামং দ্য ওয়েলদি, মানে আপনি দেখেন আজ থেকে প্রায় 100 বছর আগে তখন $18,000, দ্যাট ইজ 18 লাখের চেয়ে বেশি। তো ওই টাকাটা সবার ছিল না ওয়েলদি ছাড়া। প্লাস ইট ইজ সেড দ্যাট নো টু মডেল ইজ ওয়ার কোয়াইট দ্য সেম, দুইটা মডেলের সেম ছিল না, কারণ হচ্ছে তখন ওই রকমের টেকনোলজি সফিস্টিকেটেড ছিল না যে দুইটা সেম বানানো যাবে। বিকজ অ্যাবনার ডোবল টিঙ্কার্ড এন্ডলেসলি উইথ দ্যাট ডিজাইন। আচ্ছা, এখানে আবার অন্য কথা বলতেছে যে ও হচ্ছে কন্টিনিউয়াসলি ডিজাইন করতেছিল যে এটা ভালো হবে না ওইটা ভালো হবে। তো হচ্ছে এই মডেলেরই 2-3টা কার বেরো যেত, ঠিক আছে। তারপর বলতেছে বাই দ্য টাইম দ্য কোম্পানি ফোল্ডেড ইন 1931, ফোল্ডেড বলতে ওয়েন্ট আউট অফ বিজনেস, ঠিক আছে, আউট অফ বিজনেস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ফিউয়ার দ্যান 50 অফ দি অ্যামেজিং মডেল স্টিম কার্স হ্যাড বিন প্রডিউসড, মানে মাত্র 50টা কার প্রডিউস হয়েছিল। ফর হিজ হোল ক্যারিয়ার আনটিল হিজ ডেথ ইন 1961, মানে তার হোল ক্যারিয়ার, এন্টায়ার ক্যারিয়ার, সারা জীবনের ক্যারিয়ার এবং তার ডেথ ইন 1961, আবনার ডবল রিমেইনড অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট বলতে জেদি, আপনাদের মধ্যে অনেকে আছে অ্যাডামেন্ট হচ্ছে আমাকে তো 8 পাইতে হবে, আমাকে তো 6.5 পাইতে হবে, আমাকে 7 পাইতে হবে, অ্যাডামেন্ট থাকে না, আমি যা প্রয়োজন করবো, ঠিক আছে, এরকমের। দ্যাট ইজ স্টিম পাওয়ার্ড অটোমোবাইলস আর অ্যাট লিস্ট ইকুয়াল টু গ্যাসোলিন কার্স। স্টিম পাওয়ার অটোমোবাইলসটা কি ছিল, ইকুয়াল ছিল গ্যাসোলিন কার্সের সাথে, ইফ নট সুপেরিয়র। যদি মানে সুপেরিয়র, ওই বলতেছিল সুপেরিয়র ছিল, যদি সুপেরিয়র না মেনে নেই তাহলে ওটার সমান ছিল, এরকমের একটা কথাবার্তা। গিভেন দ্য এভিডেন্স হি মে হ্যাভ বিন রাইট, এটা এভিডেন্স দেখলে আমরা বুঝি যে উনি সঠিক ছিল, হয়তো উনি সঠিক ছিল, মে হ্যাভ বিন, মানে আমরা শিওর না যে উনি সঠিক ছিল, বাট হয়তো সঠিক ছিল। ম্যানি অফ দ্য মডেলি ডবলস হুইচ হ্যাভ সার্ভাইভড আর স্টিল ইন গুড ওয়ার্কিং কন্ডিশনস। ওরে বাবা, 100 বছর আগে তাও এখনও গুড ওয়ার্কিং কন্ডিশনে আছে। সাম হ্যাভিং বিন ড্রিভেন ওভার 500,000 মাইলস, যেটা হচ্ছে 500,000 মাইলস পর্যন্ত চালানো হয়েছে উইথ নর্মাল মেনটেনেন্স, মানে সাধারণ কিছু মেনটেনেন্স, হয়তো টায়ার পাল্টানো লাগছে বা অন্য কিছু, বাট ইঞ্জিনের কোনো কিছু হয়নি। অ্যাস্টনিশিংলি, মানে আশ্চর্যজনকভাবে, অ্যান আনমডিফাইড ডাবল মডেল আনমডিফাইড, কোনো মডিফাই করা হয় নাই, রানস ক্লিন ইনাফ মানে কোনো দূষণ করে না, টু পাস দ্য এমিশন লস ইন ক্যালিফোর্নিয়া টুডে। মানে এখন কিন্তু আমেরিকার যে স্টেটগুলো আছে ওখানে কিন্তু মানে এনভায়রনমেন্টাল কনসার্নের কারণে যে ভেহিকেলটা বেশি পলিউট করে ওই ভেহিকেল কিন্তু চলতে দেওয়া যায় না। এমনকি বাংলাদেশেও অতিরিক্ত কালো ধোঁয়াযুক্ত গাড়ি কিন্তু চলতে দেয় না, বাট আমাদের রেগুলেশন নাই, আমাদের লস আছে বাট রেগুলেশনস নাই, ঠিক আছে। বাট ইউ ক্যান নট হেল্প বাট ওয়ান্ডার হাউ এফিশিয়েন্ট, সরি এখানে আছে দে আর প্রিটি স্ট্রিক্ট। দে আর বলতে যাচ্ছে লস, ওখানে আইনগুলো খুব কঠিন জটিল, বাট তাও পাস করছে ওই 100 বছর আগেকার ভেহিকেল। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে টেকনোলজি পোজেস সাম ডিফিকাল্ট প্রবলেমস, টেকনোলজি কিছু ডিফিকাল্ট প্রবলেমস, এই যে স্টিম ইঞ্জিন এটা কিছু ডিফিকাল্ট প্রবলেমস আছে, ফেস করে, ঠিক আছে। বাট ইউ ক্যান নট হেল্প বাট ওয়ান্ডার হাউ এফিশিয়েন্ট, মানে আপনি ভাবতেই পারবেন না যে কত ইফিশিয়েন্ট একটা স্টিম কার হতে পারে, মাইট বি উইথ দ্য বেনিফিট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পিউটার্স, মডার্ন ম্যাটেরিয়ালস। আমাদের যে মডার্ন ইকুইপমেন্ট আছে 100 বছর আগেকার টেকনোলজি আর এখনকার টেকনোলজিতে আকাশ পাতাল, তাই না? তো ওইটাই, তো ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পিউটার্স দিলে এটা আরও ভালো করা সম্ভব, বর্তমান পৃথিবীর সমস্যা সমাধান করা যেতে পারে, এনভায়রনমেন্টাল প্রবলেম। আন্ডার দ্য কারেন্ট প্রেশার টু ইমপ্রুভ অটোমোটিভ পারফরমেন্স, মানে এই প্রেশার যে অটোমোটিভ ইমপ্রুভ করা অটোমোটিভ পারফরমেন্সের অ্যান্ড রিডিউস এমিশনস কার্বন এমিশন রিডিউস মানে কমানো। ইট ইজ নট আনথিঙ্কেবল দ্যাট দ্য স্টিম কার মে রাইজ এগেন, এটা আনথিঙ্কেবল না যে স্টিম কার হচ্ছে আবারও উদীয়মান হতে পারে, আবারও মার্কেটে আসতে পারে, ঠিক আছে, আবার আমাদের আপাও ফিরে আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো তাহলে এখানে আমাদের কি মিলে গেল, আমাদের মিলে গেল হচ্ছে এইটা
যে হচ্ছে এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুজ অফ টুডে, এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুজ অফ টুডে। তো আমাদের হচ্ছে এই স্টিম কারটা এসে আমাদের হয়তো ইলেকট্রিক ভেহিকেলের সাথে কম্পিট করতে পারে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ছাড়া, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করবে না। তো আমার মনে হয়েছে এটা সবচাইতে হচ্ছে পানির মতো টপিক, সব হিডিং ইট পানির মতো। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো মতামত থাকে, ভাইয়া এভাবে না আমাদের হচ্ছে 3 লাইনে পাওয়া যাবে না 4 লাইনে পাওয়া যাবে, এরকমের একটা টিউটোরিয়াল দেন, তাহলে বলতে পারেন। আমি দেখবো যে 3 লাইন 4 লাইন এভাবে কোনো কিছু বের করা যায় কিনা, এটা আদৌ সম্ভব কিনা। আপনাদেরকে আমি ভুলভাল বুঝে বের করতে পারি, যে এখন আমি কিন্তু বের করতে পারতাম যে এখন 3 লাইনে আছে এটা, 4 লাইনে আছে এটা, 5 লাইনে আছে এটা। মানে আপনারা ভালোভাবে শিখুন। আমরা যখন দেখেন ইন্ডিয়ার একটা জাস্ট ছোট্ট একটা লাইন দিয়ে শেষ করে দেয়। ইন্ডিয়ায় দেখেন, ইন্ডিয়ার হচ্ছে স্টুডেন্টরা ওই দেশে পড়তে যায়, পরে ওই দেশের হচ্ছে টপ পজিশনে চলে যায়, সিইও লেভেলে চলে যায়। আর বাংলাদেশিরা হচ্ছে ক্লার্জি বা হচ্ছে ক্লেরিক লেভেলে, মানে ক্যারানি লেভেলে জয়েন করে, ওখান থেকেই শেষ। মানে আমরা কিন্তু ম্যানেজারিয়াল পজিশনগুলোতে যাইতে পারি না, ঠিক আছে? তো আপনারা যখন যাবেন, আপনারা ডমিনেন্ট করবেন, আপনারা হচ্ছে মার্কেটে যাবেন। গুগলের সিইও সন্দার পিচাই, ওয়ার্ল্ড ব্যাংকের সিইও বা প্রধান হচ্ছে অজয় বাঙ্গা, তারপরে সবাই কিন্তু ওরাই, ঠিক আছে? অ্যামাজন, মাইক্রোসফট সবই ওদের সিইও। তো আমাদেরও তো হতে হবে একটু, তাই না? আমাদের প্রতিবেশী এগিয়ে যাচ্ছে, তো হচ্ছে সাস্টেনেবলভাবে শিখি, আমরা ভালোভাবে শিখি, আমাদের হচ্ছে কন্ট্রিবিউট করতে হবে। মানে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আপনাকে হচ্ছে দুনিয়ায় কিছু কন্ট্রিবিউশন করতে হবে, তাহলে আপনি এই আপনার টাকা পয়সা, এটা তো বাই প্রোডাক্ট, ঠিক আছে? টাকা পয়সা চলে আসে, টাকা পয়সা আর বেঁধে থাকে না, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকুন।